The state of the global climate is in a state of emergency. Planet Earth is being pushed beyond its limits. Every key climate indicator is flashing red. That is the clear message of the latest report from the World Meteorological Organization. আমি শুরু করছি একটা ছোট গল্প বলে। দিনটা ছিল 3 এপ্রিল 2050। ওরে ঘুমটা সবে একটু এসেছিল, ঠিক এই সময় এই মান্ধাত আমলের এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাওয়ায় অবির ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠে বাথরুমে যেতে যেতে পাশের বাড়ি টিভির আওয়াজ কানে এলো। আজ সর্বোচ্চ তাপমাত্রা 46°C, 90%। বিশেষ প্রয়োজন না থাকলে ঘর থেকে বার হবেন না। কিন্তু অভিকে তো বাজারে যেতেই হবে, বাড়িতে এক ফোঁটা দুধ নেই, শাকসবজিও কিছু নেই। চা খেয়ে টালিগঞ্জ থেকে বার হলো। রাস্তায় পা দিতে তার চোটে শুদ্ধ পা জল ঢুকে। এই জল এখনো পর্যন্ত কর্পোরেশন পাম্প করে বার করতে পারেনি। তখন অভির মনে পড়লো, আরে ওই পাম্পগুলো তো বেশ কিছুদিন রকেট হয়ে পড়ে আছে, ওদের নাকি সারানোর পয়সা নেই। এসে চরম অর্থাভাব চলছে। তারপর বাংলাদেশের সঙ্গে অলিখিত যুদ্ধে জলের মতন টাকা খরচা হচ্ছে। আর বাংলাদেশকেই বা দোষ দিয়ে কি হবে? ওদের তো দেশে আটখানি এখন জলের মধ্যে। তাই ওরা বর্ডার পেরিয়ে এদেশে আসতে লেগেছে। তাই নিয়ে দুই দেশে মারামারি। একদিকে অভিদের পকেটও ডান পড়েছে, সরকার থেকে মারামারি ঠিক কোনো আসছে না। কি গরম, শরীর যেন পড়ে যাচ্ছে। রাস্তায় গঙ্গার জল, নর্দমার জল সব মিশে নারকীয় অবস্থা করেছে। বাজারে গিয়ে সবজি তো কিছুই পেল না, অন্তত অভির পকেটের সামর্থ্য অনুযায়ী। নোনা জল ঢুকে দক্ষিণ বাংলার যে সমস্ত সবজি ক্ষেত ছিল তা সব নষ্ট হয়ে গেছে। বাজারে সামান্য যা কিছু পাওয়া যায় তা খুবই দামি। তা হয় কোনো কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে, অথবা ওরা বিদেশ থেকে আমদানি। ফলেটা নিয়ে থপ থপ করে সামান্য দুটো একটা জিনিস নিয়ে বাড়ি ফিরছে। চোখে পড়ছে সামনে 40-50 তলা বিলাসবহুল বাড়িগুলো, বেশ আছে লোকগুলো, নিজেদের জেনারেটর আছে, ওদের ফ্যান, এয়ার কন্ডিশনার, লিফট ঠিক চলেছে। ওদের তার অভিদের মতো নয় যে WPVT ছেলে লোডশেডিং কিছুক্ষণ চলবে। এই তো পাঁচ একটা ওদের একটা গাড়ি চলে গেল। অভিদের স্কুটার সাইকেল জলের মধ্যে চলে না, কিন্তু বড় লোকেদের এখন কি আর উভয়চর গাড়ি হয়েছে, আর জলের উপর সুন্দর চলে যাচ্ছে। খুব গরম, রাত দুপুরবেলা বেরোতে পারলো না। একটু রোদ পড়তে ফ্ল্যাটের ছাদে উঠে একটু হাওয়া খেতে গিয়ে ঘরের মাঠের দিকে তাকালো। শুনেছি ওই সময় নাকি একসময় সবুজ মাঠ ছিল, কিন্তু এখন তো আছে কাদা ভর্তি। আর জোয়ার এলেই গঙ্গার সঙ্গে মিশে একটা বিশাল সমুদ্র হয়ে যায়। খেলাধুলো তো বহুকাল আগে উঠে গেছে। যেটুকু হয় ওই ইন্ডোর স্টেডিয়ামে। ওর মনে পড়লো ওর বাবা সেদিন বলছিল ওর ঠাকুরদাদার আমলে নাকি এখানে ঘন সবুজ বাগান ছিল, বাজার দোকান সমস্ত ঝকমক করতো। কলকাতার রাস্তা পরিষ্কার ঝকঝকে শুকনো ছিল, এবং বছরে অনেক সময় নাকি ফ্যান চালাতে হতো না। তবু তখন কিছু কিছু লোক ওই বলতো এক্ষুনি পরিবেশ দূষণ রুখে দাঁড়াতে হবে, তা নাহলে 40-50 বছর পরে শহর জলে ভেসে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু বাবারা সব ওদের দিকে তাকানো অবসর ছিল না, কারণ তাদের সামনে ছিল দলীয় রাজনীতি, দেশীয় রাজনীতি, খেলা। এইসব এত ব্যস্ত ছিল, ওইসব সাবধান মানে তখন একটু সব শুনে কিছু কাজকর্ম করতো, তাহলে আজকে কলকাতা অবস্থা আজ তো এত খারাপ হতো না। কারণ এই গল্পটা তো আমার লেখা নয়, পরিষ্কার বলে রাখি। এই গল্পটা লিখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রক। গল্পটা এক্স্যাক্টলি সেটা এইভাবে লেখেনি, অন্যভাবে লিখেছিল। আমি ওটাকে একটু ঘষে মেরে নিয়েছি। এটা আজ থেকে 25 বছর পরেকার। ইনফ্যাক্ট আমি যদি আজ কয়েক বছর আগেও দেখি যে ক্লাইমেট সায়েন্টিস্টরা তারা ডিসকাস করতো যে আমরা কি করে ক্লাইমেট চেঞ্জ স্টপ করবো, বা ওর এফেক্টটা কিভাবে প্যারেন্টসকে রিডিউস করবো।
কিন্তু আজ তারা ওইসব কথা বলছে না। ওরা আমরা উই হ্যাভ লস্ট দ্য উইন্ডো অফ অপরচুনিটি, যে সুযোগ আমাদের ছিল এটা নষ্ট করেছি। আমাদের 2015 সালে একটা খুব ল্যান্ডমার্ক মিটিং হয়েছিল প্যারিসে, সেখানে সমস্ত দেশ বলেছিল যে আমরা টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াস রাইজ বাই এন্ড অফ দ্য সেঞ্চুরি করবো, তাহলে মোটামুটি লাইফ হবে। বছর আগে পর্যন্ত অনেক কথাবার্তা হতো, এখন ছেড়ে দিয়েছি। কেননা এখন আমরা উই হেডিং টুয়ার্ডস এ মেজর ডিজাস্টার, বাই হেডিং টুয়ার্ডস এ মেজর আনস্টপেবল ডিজাস্টার ইন নিয়ার ফিউচার। কিছুদিন আগে পর্যন্ত তোমাদের মনে আছে হয়তো আমি বলতাম যে আমার একটা বড় খুশির ব্যাপার হলো যে আমি হয়তো বা আমরা আমাদের জেনারেশন হয়তো এই ক্লাইমেট চেঞ্জের ডিজাস্টারটা দেখবে না, উইল ডাই বাই দ্যাট টাইম। কিন্তু এখন তো দেখা যাচ্ছে প্রবলি উইল আমাদের জীবিত কালই হয়তো এই ডিজাস্টারটা আমরা ফেস করবো। এখন এই আর কিন্তু খুব মেজর স্টেটমেন্ট, কোয়াইট ফ্রাইটনিং স্টেটমেন্ট, যে নিয়ার ফিউচার, হাউ নিয়ার ফিউচার টকিং অ্যাবাউট। ওই যে আমি বললাম, গল্পটা বললাম 2050, আজকে 25 বছর। এবং এই জিনিসটা কিন্তু, এই যে চেঞ্জ আমি যেটা বলছি, এটা কিন্তু হঠাৎ করে ওভারনাইট হবে না। যেভাবে একসময় ডাইনোসরের সময় একটা অ্যাস্ট্রয়েড পৃথিবী হিট করেছিল, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে, এই চেঞ্জ গুলো বা এই ডিগ্রেডেশন আস্তে 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 হবে, যাকে আমরা বলি ডেথ বাই 1000 কাটস। এখন অনেক লোক হয়তো তোমাদের মধ্যে হয়তো তুমি ভাবছো যে এই সায়েন্টিস্টদের এইসব প্রেডিকশন গুলো সত্যি ট্রাস্টওয়ার্দি, এই নিয়ে অত চিন্তা করার কি আছে? মেবি ওরা আইভরি টাওয়ারে বসে থাকে, থিওরিটিক্যাল মডেল বার করে। তোমাদের যদি ডাউট এটাও থাকে এই নিয়ে, তবে আমি তোমাদের ব্লেম করবো না, কেননা এই ধরনের ডাউট প্রচুর লোকের আছে, এবং আছে বলে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। পার্টিকুলার ডিসিশন মেকারদের মতো, যেমন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজন। ওকে কেন বলবো, এই যে গত বছরে যে সুইজারল্যান্ড ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক কনফারেন্স হলো, সেখানে শুধু ডিসিশন মেকাররা যে লিস্টটা দিয়েছিল, তাদের লিস্ট অফ প্রায়োরিটি, আমাদের ক্লাইমেট চেঞ্জ একদম শেষের দিকে তারা এটাকে ইস্যু হচ্ছে। এই যে এখন যুদ্ধ হচ্ছে, বা আমাদের ধরো ভারতবর্ষে ইলেকশন হচ্ছে, কানাডা ইলেকশন হচ্ছে, কোনো ইলেকশন আমরা কি দেখতে পাবো যে ক্লাইমেট চেঞ্জ ইজ এন ইস্যু, ইজ এ মেজর ইস্যু? না, আগে তো একেবারেই ছিল না, এখন শেষের দিকে। সুতরাং আমরা একেবারেই এই চেঞ্জ, যেটা কথা আমি আজকে বলছি বা বলতে যাচ্ছি, তার জন্য আমরা কনসার্ন নই। কেননা আমরা ট্রুলি বিশ্বাস করি হয়তো ওটা হবে না, সায়েন্টিস্ট আজকে কথা বলছে। ঠিক আছে, তাহলে দেখা যাক যে শক্তি কি বলে সায়েন্টিস্টদের প্রেডিকশন গুলো। ক্লাইমেট চেঞ্জ তো মাল্টিফ্যাসেটেড ইস্যু, তো মানে অনেকগুলো ইস্যু আছে, একটা নয়, ওয়ান বাই ওয়ান। প্রথম দেখা যাক ওয়ার্মিং নিয়ে সায়েন্টিস্টরা কি বলেছিল এবং কি হয়েছে। 1900 থেকে 2020 পর্যন্ত সায়েন্টিস্টরা বলেছিল অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার উইল রাইজ বাই 1 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়াল কত রাইজ হয়েছে? 1.1 ডিগ্রি সেলসিয়াস। যা বলেছে তার চেয়ে বেশি হয়েছে। তোমরা তো ভাবছো যে 0.1 ডিগ্রি কি ব্যাপার, কিন্তু ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে এভরি ফ্র্যাকশন অফ এ ডিগ্রি ম্যাটার্স। They result in major changes. And what are পরে কথা বলতে আমি নেক্সট দেখা যাক সি লেভেল রাইজ। সায়েন্টিস্টরা বলেছিলেন যে বিটুইন 1990 and আজকে 80 মিলিমিটার সমুদ্রের অ্যাভারেজ সি লেভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাড়বে। এটা কিন্তু অ্যাভারেজ সি লেভেল, সমুদ্রের সব জায়গায় কিন্তু সমানভাবে বাড়ে না। ফর এক্সাম্পল বে অফ বেঙ্গলে অনেক বেশি বাড়ে। দেখা যায় অ্যাকচুয়াল রাইজ কত হয়েছে? 90 মিলিমিটার, which is again worse than what the scientists predict. তারপর দেখা যায় আর একটা বড় জিনিস, অ্যান্টার্কটিক আইস লস, দক্ষিণ মেরুতে বরফে ঢাকা রয়েছে, দ্যাট ইজ মেজর বিয়ারিং অফ আর্থ ক্লাইমেট। সায়েন্টিস্টরা বলেছিল বিটুইন 2002-2025 ও খুব কম বা স্লো বা আইস লস হয়তো নাও হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কি হলো ব্যাপারটা, এই পিরিয়ডে as much as 135 gigaton per year আইস লস হচ্ছে। এখন যে রেটে আইস লস হচ্ছে, খুব শীঘ্রই ওখানে কতগুলো মেজর হিমবাহ ডিটাচ হয়ে যাবে। তারপর আমাদের এটা দেখা যাক আমাদের অ্যানুয়াল হট ডেজ। হট ডেজ কাকে বলে? হট ডেজ হলে যে টেম্পারেচার এত গরম থাকবে তখন বাইরে গিয়ে কাজ করা যাবে না, এটা হট ডেজ ডেফিনেশন আছে। গ্লোবাল অ্যানুয়াল হট ডেজ যা আমরা সায়েন্টিস্ট প্রেডিক্ট করেছিলাম তার অনেক বেশি হট ডেজ আমরা দেখছি। এই নিয়ে আমি পরে একটা টেবিল দেখাবো,
বিভিন্ন শহরে বিভিন্ন অবস্থায় কিরকম নাম্বার অফ হট ডেজ, অ্যানুয়াল হট ডেজ আসছে। তারপরে আমি দেখি এক্সট্রিম ওয়েদার, এটাও আর একটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট। সায়েন্টিস্ট বলেছিল যে দেয়ার বি মোর ইন্টেন্স রেইনফল, অ্যাকচুয়াল রিয়ালিটি ইজ মাচ ওয়ার্স দ্যান দ্যাট। আমরা তো কানাডাতে দেখছি, জাস্ট এই বছর বাদ দিলে পরে এক্সট্রিম কোল্ড আর নেই। যারা এদেশে এসছে তারা তো এই ঠান্ডা থেকে ঘাবড়ে যাচ্ছে, এত ঠান্ডা। কিন্তু এরকম ঠান্ডা আগে প্রতি বছর হতো। তারপরে ওয়াইল্ড ড্রাউট, ফ্লাডিং, প্রত্যেকটা জিনিস সায়েন্টিস্টরা যা প্রেডিক্ট করেছে তার সমান বা তার খারাপ হয়েছে। আমি এই লিস্টের মধ্যে একের প্রায় যেতে পারি, কিন্তু দরকার নেই। অন্তত মোটামুটি এইটা আমরা বুঝতে পারছি যে সায়েন্টিস্টরা এত বছর ধরে যা প্রেডিক্ট করে এসছে, অ্যাকচুয়াল চেঞ্জ, অ্যাকচুয়াল ডিগ্রেড। সুতরাং উই হ্যাভ এ গুড বেসিস অফ পুটিং আওয়ার ট্রাস্ট অন সায়েন্স প্রেডিকশনস। তাহলে এখন কোথায় আমাদের যাচ্ছি? আমরা জানি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রাইমারিলি গ্লোবাল টেম্পারেচার রাইজ করার জন্য। গ্লোবাল টেম্পারেচার কেন রাইজ করছে? কেননা আর্থের মধ্যে যে অ্যাটমসফিয়ারে আমাদের যে হিট ট্র্যাপিং গ্যাস, যেমন মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড আছে, তারা হিট থেকে ট্র্যাপ গ্যাসগুলো হবে তত বেশি ট্র্যাপ করবে। তাহলে দেখা যায় এই গ্যাসের কনসেন্ট্রেশন কি ছিল? প্রি ইন্ডাস্ট্রিয়াল এরাতে আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে CO2 কনসেন্ট্রেশন ছিল 280 পার্টস পার মিলিয়ন ppm। আজই কত আছে? আজ অলমোস্ট ডাবল, 430 ppm। বুঝতে পারছি যে আমাদের কি অবস্থা। এবং এই কনসেন্ট্রেশন রাইজ করেছে প্রাইমারিলি অ্যানথ্রোপোজেনিক রিজন, মানে আমরা তেল পড়াচ্ছি, পেট্রোল পড়াচ্ছি, গ্যাস পড়াচ্ছি আমাদের জন্য। ইট ইজ নট এ ন্যাচারাল। রেজাল্টটা কি হচ্ছে? পৃথিবীর টেম্পারেচারটা বাড়ছে। আমি ছবিটা দেখাচ্ছি, লাস্ট কয়েকশো বছরের টেম্পারেচার দেখলে বুঝতে পারবে। এটা 1800 থেকে আমাদের কারেন্ট। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ডটগুলো হলো অ্যাকচুয়াল টেম্পারেচার। ওটা ইয়ার টু ইয়ার ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু এই অ্যাভারেজ ভ্যালুস আপ টু 1920 পর্যন্ত মোটামুটি একই থেকে গেছিল। তারপরে বাড়ছে। যেটা লক্ষণীয়, যেটা 1980 থেকে বাড়ার রেটটা খুব, ইনফ্যাক্ট অলমোস্ট এক্সপোনেনশিয়ালি বাড়ছে। ইনফ্যাক্ট 2024 তো ওটা 1.5 ডিগ্রি এক্সিড করে দিয়েছিল, বা 2024 কমেছে। বাট এনিওয়ে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের অ্যানুয়াল গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউয়াসলি বাড়ছে। আচ্ছা, আমি এখানে কিন্তু বলে রাখি, এটা হলো গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার, অর্থাৎ সারা পৃথিবীর সারফেসের টেম্পারেচার আর ল্যান্ডের সারফেস টেম্পারেচার অ্যাভারেজ। এবং রিজিওনাল ভ্যারিয়েশন অনেকখানি আছে, এবং শুধু তাই না, চেঞ্জ আছে। আর উদাহরণ দিচ্ছি, যদি অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার 1 ডিগ্রি রাইজ করে, তাহলে কানাডাতে এটা রাইজ করবে 2 ডিগ্রি। আমি যদি আরো উত্তরে চলে যাই, নর্থ পোলের কাছাকাছি চলে যাই, তখন দেখব সেটা আবার 4 ডিগ্রি রাইজ করছে। তার কারণ যত আমরা ওদিকে যাচ্ছ, তত ওই টেম্পারেচার ভ্যারিয়েশনটা তত বেশি হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যালার্মিং সিচুয়েশন একটা। ওয়েট, দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই যে হচ্ছে, এই যে টেম্পারেচারটা বাড়ছে কার্বন ডাই অক্সাইড বাড়ার জন্য, আর আমরা প্রচুর পরিমাণে এক্সেস হিট যেটা পৃথিবীতে তৈরি করছি সেটা জমার জন্য। কিন্তু একটা জিনিস আমরা অনেকেই জানি না, দ্যাট অ্যাবজর্বস অ্যারাউন্ড 25 to 30% of all the CO2 that human produce. সমুদ্র যদি ওই CO2 অ্যাবজর্ব না করতো, তাহলে আরো তাড়াতাড়ি বাড়তো। আর তার চেয়ে তো বড় যেটা চিন্তার বিষয় হলো, সমুদ্র over 90% of excess heat human produce absorbs. 90%, মানে আমরা যে হিট প্রডিউস করি, যেটা এখানে জমে যাচ্ছে, হ্যাঁ, that is only 10% of what we actually produce এখানে। Unfortunately, can a human being, সমুদ্র বয়স হচ্ছে, is showing sign of age. কেন? আমি সাইন্টিফিক্যালি বলে রাখছি, যত কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করছে, ওটা জলে অ্যাসিডিক পিএইচ ভ্যালু চেঞ্জ করছে, অ্যাসিডিফিকেশন হয়ে যাচ্ছে। অ্যাসিডিফাইড হয়ে গেলে আর কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করার ক্ষমতা কমে যায়। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই যে আমি বললাম না আগে 90% হিট সমুদ্র অ্যাবজর্ব করে, সমুদ্র হিটের কোনো দেওয়ার জায়গা নেই, তো সমুদ্রের মধ্যে থাকছে, যার ফলে সমুদ্রের টেম্পারেচার বাড়তে শুরু করেছে। এবং সমুদ্রের টেম্পারেচার রিসেন্ট পাস্টে বাড়ানোর জন্য অনেকগুলো মেজর ইম্প্যাক্ট আসছে। তার মধ্যে
আইস মেল্টিং ইন দ্য আন্টার্কটিক, ওখানে আমরা আমরা বরাবর দেখে এসছি উপর থেকে কি হচ্ছে, কিন্তু জলের নিচে দেখিনি। কিন্তু এখন সায়েন্টিস্টরা ডিসকভার করেছে সমুদ্রের জল এত গরম হয়ে গেছে, সেটা ওই আইস শেলফের তলায় গিয়ে ওই তলাটাকে মেল্ট করে দিচ্ছে, যার ফলে ওই আইস শেলফটা ওভারহ্যাং বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা যেটা দেখছি, সিচুয়েশন ইজ গোয়িং টু গেট মাচ ওয়ার্স ইন কামিং ফিউচার। এখন দ্যাটস নট ইট। এছাড়াও আরো দুটো জিনিস সায়েন্টিস্টরা রিসেন্ট ডেজে ডিসকভার করেছে দ্যাট কুড মেক দ্য সিচুয়েশন ভেরি ওয়ারিং। সেগুলো কি? ফিডব্যাক লুপ অ্যান্ড টিপিং পয়েন্ট। আমরা এক্সাম্পল দেখাচ্ছি। ওদের ফিডব্যাক লুপটা বলি। এই যে একটা মাইক্রোফোন, আমি যদি এই মাইক্রোফোনের সামনে আমার ধরা যায় এটা স্পিকারটা আমার মধ্যে রয়েছে, এটা যদি নিয়ে আসি তাহলে হবে কি, এই স্পিকারের সাউন্ডটা মাইক্রোফোন আসবে, আর মাইক্রোফোন এই সাউন্ডটা গিয়ে সাউন্ড সিস্টেমের মধ্যে ওটা অ্যাম্পলিফাইড হয়ে আবার স্পিকারের মধ্যে আসবে, অ্যাম্পলিফাইড সাউন্ডটা আবার স্পিকার আসছে, সেটা ফার্দার অ্যাম্পলিফাইড হচ্ছে, আবার এসছে। আমার প্রত্যেকে দেখেছি কাছে মাইক্রোফোনের সাউন্ডটা বেড়ে যায়। এই হলো লুপিং। ইনফ্যাক্ট ক্লাইমেট চেঞ্জে একই জিনিস হচ্ছে। অনেক ক্লাইমেট চেঞ্জ তোমার ওই বরফে ঢাকা, তো সূর্য রশ্মি যখন সূর্য পরে তার 90% জল ওটা রিফ্লেক্টেড হয়ে যায়, সাদা তো সাদা রং, সামান্য একটু আসে, সেইটা দিয়ে বরফটা গলায়। বরফ গলাতে যখন বরফ এই ডান দিকে যেমন দেখাচ্ছে, বরফ গলে পেছনে কালো সমুদ্রের জল এক্সপোজ হয়েছে, তখন আর রিফ্লেক্ট করে না, পুরোপুরি এখানে চলে আসে। তার ফলে এই আর্টিকেল আরো তাড়াতাড়ি বলতে শুরু করছে। এটা অ্যালবিডো এফেক্ট বলে। এটা একটা ফিডব্যাক লুপ। আর একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড অনেক রিসেন্টলি সায়েন্টিস্ট নোট করছে, আমাদের কানাডা এবং রাশিয়ার নর্থে হিউজ মাস আছে যেগুলো পার্মাফ্রস্ট, জমি পার্মানেন্টলি ফ্রিজ করা হয়েছে, এবং ওর তলায় বিলিয়ন্স অফ টনস অফ মেথেন আর কার্বনেশিয়াস জিনিস, এবং মোস্ট ডেঞ্জারাসলি অনেক তোমার ভাইরাস পজন রয়েছে ওভার মিলেনিয়াস। এবং ওইটা এখন খাওয়া হচ্ছে, খাওয়ার ফলে ওই মিথেন রিলিজ হচ্ছে। আর মিথেন হলো কার্বন ডাইঅক্সাইড থেকে 80 গুণ বেশি হিট অ্যাবজর্বার, যার জন্য আমরা রিসেন্ট মিথেন এমিশন বাড়ছে, এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিংও আগে যা বাড়ছিল তার থেকে অনেক বেশি বাড়ছে। ইনফ্যাক্ট এই পার্মাফ্রস্টের তলাতে যে পরিমাণে কার্বন রয়েছে, দ্যাট ইজ 2 times of all the carbon আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে যা রয়েছে। সো উই ক্যান ভেরি ইজিলি ইমাজিন এইটা মেল্ট করলে পরে পৃথিবীর অবস্থা কি হবে। এই হোক, আমরা সেকেন্ড কোয়েশ্চন আমরা ওয়ারিড, সেটা টিপিং পয়েন্ট। সেটা এই ছবিতে দেখাচ্ছে। এই যে একটা লোক একটা বলকে ঠেলে উপর তুলছে, আস্তে 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 উঠছে, উঠে পিকে উঠে গেলে পরে তখন বলটা নিচেই পড়ে যাচ্ছে। এটাকে আমি সহজে দেখাতে পারি আর একটা এক্সাম্পল দিয়ে। এই ধরো একটা যে টেবিল হয়, আমি যে আমার কাপটা রাখি, আমি এটাকে আস্তে আস্তে ফেলতে 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 সাইডে নিয়ে গেলে পরে এন্ডে চলে এলে পরে তারপর যখন আই মিন দ্যাট, এটা হচ্ছে টিপিং পয়েন্ট। অর্থাৎ এরপরে সাডেন ইরিভার্সিবল চেঞ্জ হবে বিভিন্ন বিষয়ে। তা এখন ওগুলো আমি পরে দেখাবো। এখন যে এইসব কারণে সায়েন্টিস্টরা যা প্রেডিক্ট করেছে তার চেয়ে তো খারাপ কন্ডিশন হচ্ছে। সুতরাং এখন তারা বলছেন, আমি বিশ্বাস করি, উই শুড বিকাম আনসুইটেবল ফর হিউম্যান সার্ভাইভাল। সেখানে মানুষ সার্ভাইভ করতে পারবে না। হোয়াট আর দ্য কন্ডিশন ফর হিউম্যান সার্ভাইভাল? হিউম্যান সার্ভাইভালের যদি কয়েকটা কন্ডিশন আছে। সবচেয়ে বড় জিনিস বায়োলজিক্যাল। আমাদের হিউম্যান ফিজিওলজি বলে, যদি টেম্পারেচার, আমি আগেও আমাদের আগের টকে আলোচনা করেছিলাম, যদি ওয়েট বাল্ব টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস উপর হয়, তাহলে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওয়েট বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব কিন্তু না, ওয়েট বাল্ব টেম্পারেচার হলে পরে কন্টিনিউয়াসলি অ্যাভারেজ লোক থাকতে পারে না। দে হ্যাভ টু কাম আউট অফ দ্যাট। নেক্সট হলো ওয়াটার। অ্যাভারেজ হিউম্যান বিং 3 দিনের বেশি জল না খেয়ে বাঁচতে পারে না। আমি টকিং অ্যাবাউট অ্যাভারেজ পিপল, 3 দিনের বেশি। নেক্সট হলো খাবার। অ্যাভারেজ হিউম্যান বিং ক্যান নট সার্ভাইভ মোর দ্যান 3 weeks উইদাউট ফুড। তাহলে এই 3টে মেজর গেল টেম্পারেচার,
ওয়াটার অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাভেলেবিলিটি। তারপর হলো আমাদের কোনো জায়গায় থাকতে গেলে পরে মাথার উপর ছাদ দরকার, স্লেট, এখান থেকে প্রোটেকশন দরকার। আর সিমিলারলি আগে ছোট ইস্যু ছিল, এখন ইস্যু হয়েছে মাটির তলায় জমি দরকার। তো আমার যদি মাটির তলায় ফ্লোরের পরিবর্তে জল থাকে, উই ক্যান সার্ভাইভ দেয়ার। এবং আরো জিনিস যেটা হলো কন্টিনিউয়াসলি সিভিয়ার ওয়েদার, সাইক্লোন, টাইফুন, কি বলে ম্যাসিভ স্টর্ম হতে থাকে, কতদিন একটা জায়গা থাকে যায়। তো উই হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। এই জন্য সায়েন্টিস্ট বলছে কিছু কিছু জায়গায় একসঙ্গে হবে না, আস্তে আস্তে কিছু জায়গায় এরা পজিশন পৌঁছাবে, তখন দে উইল বি ফোর্সড টু মাইগ্রেট টু আদার প্লেস, বেটার প্লেস, ফোর্স ক্লাইমেট মাইগ্রেশন হবে। পানা যেটা হবে, American economy in the recent 2 years lost massive amount of money due to climate change. They have not published. যাই হোক, আমি দেখাবো যে সায়েন্টিস্টরা বার করেছেন কোন দেশে কত টাকা, সারা পৃথিবীতে কত টাকা লুজ হতে পারে বিভিন্ন সিনারিওতে। যদি ইকোনমি ফেল করে তাহলে হিউম্যান সার্ভাইভাল সম্ভব নয়। আই ডোন্ট নো হোয়াট দে উইল ডু, হোয়ার দে উইল গো। এখন বাই 2050 সারা পৃথিবীতে সায়েন্টিস্ট এক্সপেক্ট করছে between 4 to 19% GDP loss হবে। The whole world will become poorer. Where do we go from here? বা আমাদের ভবিষ্যতে কি আছে? আমি তো আগে বলে রাখলাম যে we are heading for a disaster. What is a disaster? এটা দিয়েও সায়েন্টিস্টরা রিসার্চ করেছেন। তারা বলেছেন, আমি দেখাচ্ছি কিভাবে আমরা সমাজকে চালাই, অর্থনীতি চালাই, নিজেরা কাজ করি। এই শস্য ইকোনমিক সিস্টেমের উপরে আমাদের ওয়ার্মিং নির্ভর করছে। এই সিনারিওস গুলো হলো, এখানে আমি দেখাচ্ছি টেম্পারেচার রাইজ, আর এক্স অ্যাক্সিস হলো বছর। এটা দেখাচ্ছি হিস্টোরিক্যালি কিভাবে অ্যাভারেজ গ্লোবাল সারফেস টেম্পারেচার চেঞ্জ করেছে। এরপরে কিভাবে আমরা উই ম্যানেজ আওয়ারসেলফস আমার ভবিষ্যৎ টেম্পারেচার চেঞ্জ করবো। আচ্ছা, এই যে ব্লু লাইন যেটা আছে না, SSP 1 2.6, এইটা হলো প্যারিস গোল। অর্থাৎ এই প্যারিসে সারা পৃথিবী এগ্রি করেছিল আমরা যদি আমাদের সমাজ এবং দেশকে ম্যানেজ করতে পারি তাহলে উইল রেস্ট্রিক্ট আওয়ার টেম্পারেচার রাইজ টু 1.5 ডিগ্রি সেলসিয়াস বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি। মাঝে কিছুদিন একটু বেশি হতে পারে, কিন্তু ইট উইল সেটেল ডাউন। এবং এই কন্ডিশনে আমরা উইল হ্যাভ এ ম্যানেজেবল কন্ডিশনস। কিন্তু আনফর্চুনেটলি আমরা সে কথা শুনিনি। উই আর মুভিং অ্যালং গ্রিন লাইনটা, এটা হচ্ছে SSP 2 4.5। এইখানে আমরা কারেন্টলি যাচ্ছি বা যেতে পারি, এবং দ্যাটস মোস্ট লাইকলি টু হ্যাপেন ইন দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি। কিন্তু জাস্ট আজকের কথা যদি বলি, উই আর অ্যাকচুয়ালি মুভিং অ্যালং রেড লাইন SSP 5 8.5, যেখানে টেম্পারেচার 4.9 ডিগ্রি সেলসিয়াস। এনিওয়ে, আমরা আশা করছিলাম যে আমরা এই প্যারিস অ্যাকর্ড অনুসারে যাব এই ব্লু লাইনে, সেটেল ডাউন এট 1.5 ডিগ্রি সেলসিয়াস। এখন কিছুদিন আগে পর্যন্ত, বছর 3-4 আগে পর্যন্ত আমরা ওইটা নিয়ে আলোচনা করতাম। 1.5 ডিগ্রি যদি বাড়ে টেম্পারেচার, আমাদের কি চেঞ্জেস হবে ইত্যাদি। এখন আর ওটা কথা বলে না কেউ, কেননা উই মিস দ্যাট অপরচুনিটি। তাহলে কি হচ্ছে, আমরা মিডল পাথ রয়েছি, যাতে বলছে যে আমরা বাই 2050 2 ডিগ্রি টেম্পারেচার রাইজ হবে, আর 2100 it will go to 3 ডিগ্রি 2.9 ডিগ্রি সেলসিয়াস। তা দেখা যাক আমাদের মিডল অফ পাথ ধরে নিই, তাতে কি হচ্ছে। মিডল পাথ যদি দিয়ে আমাদের কারেন্ট ট্র্যাজেক্টরি, আমরা যেভাবে আমরা যাচ্ছি এখন, এক্সট্রিম হিট উইথ 100% সার্টেনিটি বলতে পারি, যে ধরনের এক্সট্রিম হিট ইভেন্ট 50 বছরে একবার হতো, সেটা হবে 14 টাইমস মোর অফেন। আর কলকাতা বা এই সমস্ত শহরে টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, এক্সিড করে যাবে। আর একটা জিনিস যেটা আমি আগে আলোচনা করেছিলাম, আরবান হিট আইল্যান্ড। বড় বড় শহরে কংক্রিট দেওয়াল হিট রিটেন করে রাখতে পারে, অ্যাবজর্ব করে,
সুতরাং ওদের টেম্পারেচারটা বাইরে অ্যাভারেজ টেম্পারেচারটা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই কলকাতা, দিল্লি এই সমস্ত শহরে জীবন ভেরি ভেরি আনকমফোর্টেবল। আর নেক্সট হলো সি লেভেল রাইজ। এটা অলমোস্ট 90% সার্টেনিটি হলো গ্লোবাল সি লেভেল রাইজ করবে বাই 25 to 30 সেন্টিমিটার গ্লোবাল। এটা অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার। আমি যেটা বলছিলাম কলকাতাতে কিন্তু সি লেভেল রাইজ আরো বেশি হবে। কেন হবে সেটা পরে বলছি। এবং যে ধরনের সিভিয়ার ফ্লাড 100 বছর একবার হতো সেটা অলমোস্ট এভরি ইয়ার হবে। মুম্বাই, কলকাতা এই সমস্ত দেশগুলো প্রায় ফ্লাড হবে। নিউ ইয়র্ক ইজ নট এক্সেপশন, সেখানেও রাস্তা জল বিষয়ে আমি এগেন গ্রক আমাকে কত ফিউচার সিনিয়র ছবি তৈরি করে দিয়েছে, আমি দেখাচ্ছি। নিউ ইয়র্ক উইল লুক লাইক রাস্তা জলের। দিস ইজ হাউ কলকাতা উইল লুক লাইক নিয়ার হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনে গেলে এটা করতে থাকবে। এনিওয়ে এইগুলো হলো মানে ফিউচার প্রজেকশন। তারপর দেখা যাক ভেক্টর বর্ন ডিজিজ, কারণ জল জমে রয়েছে তো, এবং ফ্লাড ওয়াটার তার মধ্যে নর্দমার জল এসে সেখানে এই ভেক্টর বর্ন ডিজিজ কি ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা আরো কিছু র্যাম্পেন্ট হবে। আর আমি আগে যেটা বলছিলাম যে সমুদ্রের জল ভেতরে ঢুকে যাওয়ার জন্য অলরেডি আমরা দেখছি বহু জায়গায় এগ্রিকালচার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা পার্টিকুলারলি এই লো এরিয়া, ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, বেঙ্গল, বাংলাদেশ, বেঙ্গল এই জায়গাতে সমস্ত ধান ক্ষেত বা শস্য ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যাবে নোনা জলের জন্য। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ড্রাই ল্যান্ডের কথা দেখি, যে সমস্ত জায়গাগুলো ব্রেড বাস্কেট বলে, পৃথিবীর ব্রেড বাস্কেট কাদের বলে? আমেরিকার ওয়েস্ট, চায়না, ইউক্রেন, নর্দার্ন ইন্ডিয়া, ওদের এই কাজে ফেল করবে ডিউ টু শর্টেজ অফ ওয়াটার। কিন্তু গ্রাউন্ড ওয়াটার অলরেডি আমরা সব খরচা করে ফেলি। পাঞ্জাবে তো মাটির তলা শুকনো হয়ে গেছে। আর এখন প্রশ্ন হতে পারে, আমরা বলতে পারি কেন নদীর জল আছে, সপ্ত সিন্ধু আছে, কিন্তু সপ্ত সিন্ধু জল আসছে কোথা থেকে? হিমালয়ের ওপর থেকে আসছে তো, গ্লেশিয়ার থেকে। আর গ্লেশিয়ার অলরেডি মেল্ট করছে। বাই 2050 পৃথিবীর মাউন্টেন গ্লেশিয়ার কিছু থাকবে না, আলসো গ্লেশিয়ার থাকবে না। সুতরাং গ্লেশিয়ার ফেড রিভারগুলো সব ড্রাই হয়ে যাবে। সুতরাং এই কারণে সায়েন্টিস্টরা বলছে উইথ 60% প্রবাবিলিটি বলছে উইল সিভিয়ার ফুড শর্টেজ। আর আমি আগে যারা বলছি ওই যেহেতু কিছু কিছু জায়গা প্রগ্রেসিভ একের পর এক জায়গা মানে বাঁচার পক্ষে অসম্ভব হচ্ছে, নট সুপার হিউম্যান হ্যাবিটেশন, তারা তো প্রথমে দেশের ভেতরে মাইগ্রেট করবে, তারপর দেশের বাইরে মাইগ্রেট করবে। ওরা এক্সপেক্ট করছে বাই 2050 140 million people will migrate. Fell harvest, coastal erosion এই সব কারণে। এবং তারা এখন কোথায় যাবে? বাংলাদেশের ক্ষেত্রে তারা হয় পশ্চিমবঙ্গে আসবে, না উত্তরবঙ্গে যাবে, না সেখানে কনফ্লিক্ট হবে। সুতরাং এইটা এখন দেবে একটা মেজর রিজিওনাল কনফ্লিক্ট, রিজিওনাল কোলাপস। We can envisage that as early as 2050. এবার দেখা যাক ওয়াইল্ড ফায়ার। ওয়াইল্ড ফায়ারটা হলো আমাদের কানাডাতে বিশাল মেজর ইস্যু। আমেরিকা তো শুরু হয়েছে, রাশিয়া তো মেজর ইস্যু, মেডিটেরিয়ান মেজর ইস্যুস, এবং there will be significant increase in the wildfire. ওয়াইল্ড ফায়ার আবার কি, ও যত বন পুড়ছে তত আকাশে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, আর তত মাটিতে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করার গাছ কমে যাচ্ছে। ডাবল ডিজিট শোড। এইটা হলো একটা ফিডব্যাক লুপ। বাই 2050 সারা পৃথিবীতে সায়েন্টিস্ট এক্সপেক্ট করছে between 4 to 19% জিডিপি লস হবে।
the whole world will become poorer. এবার আমাদের একটু ডিটেলসে দেখা যাক আমাদের ভারতবর্ষে কি হবে, under current trajectory. Many Indian cities may face over 150 days with temperature above that wet bulb temperature 30 degrees Celsius. বছরে অর্ধেকের সময় আমার টেম্পারেচার 600 লিমিটের উপর থাকবে অনেক শহরে। এবার কলকাতা কি হবে দেখা যাক। আমি আগে বলেছিলাম যে ওই 2050-তে অ্যাভারেজ সি লেভেল রাইজ হবে বিটুইন 25 to 30 সেন্টিমিটার, কিন্তু আমাদের কলকাতা সুন্দরবন অঞ্চলে হতে হবে 35 to 45 সেন্টিমিটার। কেন? এই যে 25 to 30 এটা ওয়ার্ল্ড অ্যাভারেজ, কিন্তু বিভিন্ন কারণের জন্য এই বে অফ বেঙ্গলের রাইজটা বেশি। আর অন টপ অফ দ্যাট আমাদের গ্যাঞ্জেস ডেল্টা সে বছরে নেবে আসছে ফর জিওলজিক্যাল রিজন 1 to 2 সেন্টিমিটার পার ইয়ার নামছে নদীর তলায়। মানে আমরা প্রায় শুনি কলকাতা সিঙ্ক করে, ট্রু। শুধু ক্যালকাটা না, হোল বেঙ্গল ডেল্টা ইজ সিঙ্কিং জিওলজিক্যালি, যার ফলে নেট রাইজ ইন দ্য সি লেভেল উইল বি 35 to 45 সেন্টিমিটার। এবং গঙ্গার ধারে যে এরিয়াস অ্যালং গঙ্গা, ওরা পার্মানেন্টলি ওয়াটার লক থাকবে, যেমন কালীগঞ্জ, বেহালা ইত্যাদি সমস্ত জায়গাগুলো। তারপরে ফ্রিকোয়েন্ট ফ্লাড হবে এবং সি লেভেল রাইজ করার জন্য যেটা আগে বলছিলাম যে সল্ট ওয়াটার আরো ভেতর দিকে চলে যাবে, আপস্ট্রিমে অনেক আপস্ট্রিমে, যেটা এখন আসছে না। আমি পার্টিকুলার টাইডাল বোর্ড নিয়ে আমি একটু ইন্টারেস্টেড ছিলাম। এখন তো যখন আমরা গঙ্গার বান আসে দেখি প্রায় 1.5 মিটার 2 মিটার মতো আসে, সেই গঙ্গার বানটা ওটা হবে 2.5 থেকে 3 মিটার হাই, কমপ্লিট স্ট্যান্ডার্ড কমপ্লিটলি ফ্লাড করে দেবে। এবং হাওড়া ব্রিজকে ফ্লাশ করবে না, হাওড়া ব্রিজের 8 মিটার গ্যাপ আছে, তবে আশেপাশের জায়গায় বেশ এফেক্টেড হবে। আর পার্টিকুলার দুপুরের জন্য আমি বেলুর মঠে কি হবে সেটা আমি একটু স্টাডি করেছি, বলবো। এবার পার্টিকুলার বেলুর মঠটা দেখলাম বাই 2050 বেলুর মঠে আমাদের যে 0.8 মিটার রাইজ যেটা আছে, এক্সট্রিম লেভেল যখন যেটা বলা হয়, যখন উপরে সবকটা ঘাট যখন জলের তলে চলে যাওয়া, ওটাকে এক্সট্রিম বলে, দ্যাট উইল বিকাম নিউ নর্মাল। আর নিচের যে কোর্টিয়ারগুলো রয়েছে ওটা রোজই ওয়াটার থাকতে হবে, কিছু করার নেই। কারণ তার চেয়ে বড় জিনিস হলো এখন বেলুর মঠ এই অঞ্চলে সুয়েজ সিস্টেম কি আছে, ওটাকে ট্রিট করে ফেলে দেওয়া হয়, ওটা গঙ্গায় চলে যায়, অসুবিধা নেই, কারণ গঙ্গার লেভেল তো লেভেল কম। তখন গঙ্গার লেভেল উঠে যাওয়াতে তখন এই উল্টে সুয়েজ জল ভেতর ঢুকে যাবে। ওইখানে মঠকে স্পেশাল পাম্পিং স্টেশন বসাতে হবে, যেটা সুয়েজকে কন্টিনিউয়াসলি সেই জল বার করে ডাইকের উপর দিয়ে গঙ্গায় ফেলতে হবে। দ্যাট ইজ গোয়িং টু বি মেজর। এবার দেখা যাক পৃথিবীর অন্যান্য জায়গায় কি হবে। আমি আগেই বলেছি যে নর্দার্ন কান্ট্রি যেমন কানাডা, রাশিয়া, পোলার রিজিয়ন, যেখানে ওয়ার্ল্ড 1.44 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করছে, তারা রাইজ করছে 3.1 ডিগ্রি সেলসিয়াস। এখানে ক্যানাডার চেঞ্জ আরো ফাস্ট হবে। আর অ্যান্টার্কটিকা কি হবে? অ্যান্টার্কটিকার কিছু কিছু জায়গা they will be melting 5 times faster than they used to melt in 1990. এবং সেটা unexpectedly highly sensitive. In half a degree warming কতগুলো বড় বড় আইস শেল্ফ আছে ডিস্টেবলাইজ করে দেবে। আর প্রশ্ন, আমি বকাবকি করছি কেন? তার কারণ হলো অ্যান্টার্কটিকার যে আইস রয়েছে, that will have a major impact on the global sea level and global circulation of
ocean current, and which will impact the global weather. এবং যদি ওই যে কতগুলো গ্লেসিয়ার আছে এই গ্লেসিয়ার যদি মেল্ট করে তাহলে উইদিন দ্যাট টাইম আমাদের সারা পৃথিবীর এই জলের লেভেল বেড়ে যেতে পারে 1 মিটার বাড়লে পরে অনেকগুলো দেশ, নিউ ইয়র্ক উইল বি আন্ডার ওয়াটার, ফ্লোরিডা তো বহু আগে জলের মধ্যে চলে যাবে, টোকিও উইল বি আন্ডার ওয়াটার, ব্যাংকক উইল বি আন্ডার ওয়াটার, বোম্বাই উইল বি আন্ডার ওয়াটার, সাংহাই উইল বি আন্ডার ওয়াটার। হোয়াট ইজ ইন্টারেস্টিং জিনিস যেটা হলো আমরা যদি একটু খেয়াল করি, মেজর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড দে আর অল কোস্টাল সিটিজ and they will be affected first. যার জন্য এই যে অ্যান্টার্কটিক আইস মেল্টিং, দ্যাটস এ ম্যাটার অফ মেজর কনসার্ন। তো এই আমরা আশা করছি আন্ডার কারেন্ট লেভেল মিড পাথ এই লেভেল। কিন্তু আমি আগে বলেছি আমাদের এই মুহূর্তে এগেন রত্নদের দেশের লিডারশিপে আমরা যদি চলি অবস্থা আরো খারাপ হবে। বলছে যে যদি পৃথিবীর সব দেশ মুভ দ্য ওয়ে as the US have been moving, then we will reach 4.8 degrees Celsius by 2019. And কথা হলো যে কেন, what's difference? Difference হলো average Americans বছরে তারা 17 টন কার্বন পার ইয়ার তারা প্রডিউস করে। In contrast, average Indian কত করে? Only 2 ton কার্বন। আর ওয়ার্ল্ড অ্যাভারেজ হলো only 5 ton. এখন যদি আমার সারা পৃথিবীর সবাই যদি 17 or 17, one of the figure is correct, তাহলে আমরা will reach 7 degrees Celsius temperature. But anyway, ওটা তো আমি যাচ্ছি না, আমরা জাস্ট দেখা যাক যে আমরা কারেন্টলি all said and done ওয়ার্ল্ড তাহলে কি হবে, দেন কিছু কিছু জায়গায় will be unsurvivable. কোনটা? Parts of Southeast Asia, Middle East, Gulf of Guinea, কেননা এই জায়গাতে বছরে বেশিরভাগ সময় 36 ডিগ্রি সেলসিয়াস বেডবোর্ড টেম্পারেচার এক্সিড করবে। এখানে সবকটা টিপিং পয়েন্ট ক্রস করে যাবে। আমি টিপিং পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, তখন দেখাইনি আমি, দেখার টিপিং পয়েন্টটা। এইগুলো টিপিং পয়েন্ট কি হলো, অ্যামাজন রেন ফরেস্ট যেটা এখন মেজর কার্বন সিঙ্ক উইল বিকাম কার্বন সোর্স, মাউন্টেন গ্লেশিয়ার অল মেল্ট, কোরাল লিফ they're all gone, boreal forest will become a carbon source, boreal forest যেগুলো আছে তোমার আটলান্টিক মেরিডিয়ান ওভারটার্নিং সার্কুলেশন, যে সমুদ্রের এটা এখন যে পৃথিবীর টেম্পারেচারটা কন্ট্রোল করে সেইটা স্টপ করে যাবে। তারপর আর্কটিক উইন্টার পুরি আইস হয়ে যাবে এখান থেকে উইন্টারে পুরো আইস ব্লক থাকবে না। এইগুলো হলো টিপিং পয়েন্ট, এগুলো সমস্ত ক্রস করে যাবে, একটাও থাকবে না। The sea level rise by 77 centimeter. GDP loss বেড়ে গিয়ে হবে 40 to 60% of GDP loss, world GDP. Well, you can imagine যদি 50% GDP loss হয় পৃথিবী কোথায় যাবে? আর 40% of all the world population will be exposed by extreme heat, not 2100 as it is 29. আর যে once in 50 years যে হট ডে হতো সেটা প্রতি বছর করবে। এবং আর যারা রিয়েল এস্টেট তাদের তো অবস্থা খুবই খারাপ, 25 ট্রিলিয়ন রিয়েল এস্টেট উইল বি অ্যাট স্টেক। তা এখন এই হলো সিনারিওস। এইগুলো বলে আমি এটা লাস্ট স্লাইড দেখাবো। আই এম শিওর দ্যাট ইউ উইল হেট মি ফর শেয়ারিং সো মেনি হরার স্টোরিজ, বাট দিস শুড বি মাই লাস্ট স্লাইড। আর ডিফারেন্ট ডিগ্রি ওয়ার্মিং এর টেম্পারেচার কত হবে সেটা অ্যানুয়াল হট আওয়ার্স। আমার দেখা যায় দিল্লিতে আন্ডার 1.5 ডিগ্রি, যেটা আমরা অলরেডি লুজ করেছি। কলকাতায় দেখা যায়, হ্যাঁ কলকাতাতে 10.2 হট আওয়ার্স ছিল বছরে। 2 ডিগ্রি সেলসিয়াস যেখানে আমরা 25th যাব, এটা বেড়ে হবে 21.3, আর 3 ডিগ্রি রাইজে 125.7। এখন এই কার্টুনটা আমি তৈরি করলাম যে আমরা জাস্ট ফাইটিং উইথ দ্য ট্রিভিয়াল ইস্যুস। আমাদের ইলেকশনে বিজেপি জিতবে না ও জিতবে,
না আমাদের ট্রাম্প এ করবে না করবে, ভেরি সার্ভাইভ ইজ এট স্টেক, আমরা যা দেখতে পাচ্ছি। আমি এতদিন যা বলে এসেছি, ইট ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য থ্রেট দ্যাট উই দ্য হিউম্যানিটি ইজ ফেসিং। তাহলে এটা দেখো, প্ল্যানেটারি বাউন্ডারি, এর মধ্যে আর্থ হলো একটা ন্যাচারাল সিস্টেম, এর একটা নিজস্ব বাউন্ডারি আছে, লিমিটেশন আছে। এখানে আমরা বললাম শুধু 8% ক্লাইমেট চেঞ্জ নিয়ে, এইটা আমরা রেড মানে আমরা ক্রস করে গেছি। এছাড়া আরো কিছু কিছু এরিয়াতে আমরা নেচারের যে লিমিট আছে সেটা ক্রস করে যাচ্ছি, যেমন ল্যান্ড সিস্টেম ইউজ, এক্সেসিভ ফার্মিং এর জন্য, ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবিলিটি চেঞ্জ, তারপরে বার্ডস ফর ইন্টিগ্রিটিস, তারপরে নভেল এন্টিটিস, বায়োকেমিক্যাল ফ্লোজ, যেগুলো আমরা এখনো যাইনি। আমি জাস্ট ওশান অ্যাসিডিফিকেশন আমরা জাস্ট অ্যাবাউট টাচ করার জন্য যাচ্ছি। স্ট্র্যাটোস্ফিয়ারিক অক্সিজেন, এই ওজোন ডিপ্লিশন, ওটা আমরা ম্যানেজ করেছি ভালো। অ্যাজ ফার অ্যারোজল লোডিং, এটা কিন্তু আমি যেটা বলতে চাইছি at the end of my talk, the climate change is the one of the several perils the humanity is facing today. Far more worse is coming. এই যে scary thought এতক্ষণ দিয়ে এলাম, সেটা তোমরা ভাবো আমরা স্ক্যার মঙ্গল, কিন্তু I submitted as much evidence as possible to support what I said. এইটা বলে আমি এখন থামছি।